আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ ফ্লাক্স খুবই ছোট একটি টপিক। আমরা এই টপিকটি পড়ব। স্থির তড়িৎ অধ্যায়তে গসের সূত্র বলে একটা জিনিস রয়েছে, তোমরা জানো। এই টপিক এবং গসের সূত্রের সঙ্গে রিলেটেড গসের তল শেখার আগে আবার দেখবা যে তড়িৎ ফ্লাক্স নামে একটা টপিক জুড়ে দিয়েছে। এই টপিকটা না শিখলে গাউসিয়ান প্লেন, গাউসিয়ান ল, তারপরে গসের সূত্রের প্রয়োগ হিসেবে ধরে নাও বিভিন্ন সিলিন্ড্রিক্যাল বস্তু, ফাঁপা বস্তু বা লম্বা তার, এগুলোর জন্য যে তড়িৎ প্রাবল্য নির্ণয়, এই বিষয়গুলো কিন্তু আছে এবং এখানে কিছু গাণিতিক প্রবলেমও জড়িয়ে থাকে। যারা একটু পড়ুয়া স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট, তারা ওই জায়গাটা পড়তে গিয়ে আবার বারবার জিজ্ঞেস করে। এখন ওগুলো সব কিছু যদি খুব ক্লিয়ারভাবে শিখতে চায় তাহলে তাকে আবার তড়িৎ ফ্লাক্সের ব্যাপার জানতে হবে। কিন্তু তোমাদের বইতে তড়িৎ ফ্লাক্স টপিকটা খুব অল্প করে দেয়া রয়েছে, আমিও অল্প করেই বলবো। তবে এর চতুর্দিক শিখতে গিয়ে হয়তো একটু সময় লেগে যেতে পারে, তোমাকে সেটা কনসিডার করে মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা আমার প্রত্যাশা। আর আরও একটা ব্যাপার, এই তড়িৎ ফ্লাক্স শিখতে গিয়ে দেখবা ক্ষেত্রফল ভেক্টর আসবে। আমরা জানি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এগুলো অ্যাজ ইউজুয়ালি স্কেলার রাশি। স্কেলার তো বাবা তুই স্কেলার থাকবে আজীবন, কিন্তু এই একটা টপিক পড়ার সময় দেখবা যে ক্ষেত্রফল ভেক্টর হয়ে বসে আছে। তো ক্ষেত্রফল কেন ভেক্টর হয়ে যায় এটা আমি ভেক্টর পড়ানোর সময় মাঝে মাঝে বলি। যদি কেউ ওইটা শুনে না থাকো তাহলে এখানে আরও একবার হয়তো বলবো। তো সব বিষয়গুলোর জন্য তোমাকে পূর্ণ মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে একদম প্রস্তুতি সহ ক্লাসটি করার জন্য ইনভাইট করব। আমি তোমাদের আতিক আলী স্যার, ন্যানো কেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে, ন্যানো কেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি। তড়িৎ ফ্লাক্স, প্রথমে মাথায় রাখবা যে শব্দটি ফ্লাক্স ফ্লাস্ট নয়, ঠিক আছে? এইটা অনেকটা ঘনত্ব জাতের রাশি। তাহলে ঘনত্ব জাতের একটা রাশি। দেখো কিছু রাশি রয়েছে যেগুলো দুটো রাশির অনুপাত, যেমন তুমি জানো চাপ পি সমান সমান এ ভাগ এ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ বল ভাগ ক্ষেত্রফলকে আমরা চাপ বলি। তেমনি ঘনত্বের ব্যাপারেও আমি বলেছি এবং এই অধ্যায়তে চার্জের তলমাত্রিক ঘনত্ব শিখেছি। ঘনত্ব যেমন ভর ঘনত্ব, ভর ভাগ আয়তন, ঠিক ওই রকমই একটা রাশি হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা যায় তাকে বলবো আমি তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্সের ব্যাপারটা কিন্তু, তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তো এই ফাই হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র অথবা তড়িৎ বলরেখা যাই বলো, সব মিলিয়ে এটাকে আমি বলবো ই। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো যায় সেটাই তড়িৎ ফ্লাক্স। এখন কথা হচ্ছে যে সবসময় 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল তো তুমি পাবা না বাবা। তাহলে অন্য পরিমাণ যদি ক্ষেত্রফল হয়ে থাকে, যে ক্ষেত্রফলের পরিমাণটাকে আমি বললাম এ, তাহলে সেই ক্ষেত্রফলকে যদি এ বলে থাকি তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স হবে ই ইন্টু এ। আবার এই ক্ষেত্রফল যদি লম্ব বরাবর না থেকে আঁকা বাঁকা ভাবে থাকে তাহলে পরে কিন্তু এই ফ্লাক্সের মান চেঞ্জ হবে, অর্থাৎ তখন এটা ভেক্টরের মতো একটা প্রভাব ফেলবে। সো তখন টোটালে এই সমীকরণটা দাঁড়িয়ে যাবে ই এ কস থিটা। আমরা সেটাই একটু শিখব। এখন আমার এইখানে একটা অবজারভেশন হচ্ছে যে তুমি যখন চাপ পড়েছিলে তখন এখানে ছিল বল ভাগ ক্ষেত্রফল, কিন্তু ফ্লাক্স যখন পড়বা তখন এটা ই এর সঙ্গে এ গুণ হবে, অর্থাৎ ক্ষেত্রফল গুণ আকারে থাকবে। কারণ এটার সংজ্ঞাটা ছিল একক ক্ষেত্রফলের জন্য যেটা সেটাই ফ্লাক্স, তাহলে এ ক্ষেত্রফলের জন্য যেটা হবে সেটা ওই ফ্লাক্সটা কতটুকু হবে তার চেয়ে এ গুণ বেশি হবে। আচ্ছা, আমরা এই বিষয়টা এবার একটু আগে সংজ্ঞা দেই, সংজ্ঞা দিয়ে তারপরে বাকিটুকু শেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে
তাকে তড়িৎ ফ্লাক্স বলে। শব্দটা মনে রাখবা, ফ্লাক্স, FLUX। তোমাদের তাপগতিবিদ্যা পড়ানোর সময় রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়াচ্ছিলাম যখন, তখন বলেছিলাম যে এই যে পানি গরম রাখার জন্য আমরা ব্যবহার করি ওটা ফ্লাস্ক, অথবা চা কফি যে খাই আমরা, এটা একটা কিন্তু ওই যে যন্ত্রের মধ্যে বা একটা ওই যে বক্সের মতো জায়গায় রাখি, এভাবে চাপ দিয়ে চা বের হয়। এই ডিভাইসটাকে আমরা বলেছিলাম যে এটা ফ্লাস্ক। তাহলে ওটাও যেহেতু ফিজিক্সে আলোচনা করা হয়, ওটা ফ্লাস্ক আর এটা হচ্ছে ফ্লাক্স। ওকে, এই ফ্লাক্সের ব্যাপারটা তুমি সংজ্ঞা দিলাম, মাথায় রাখবা এখান থেকে দুটো জিনিস, যে একক ক্ষেত্রফলের মধ্যে বলেছি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কে যাবে? যাবে তড়িৎ বলরেখা। এখন ওই ক্ষেত্রফল তড়িৎ বলরেখার সঙ্গে কিভাবে থাকবে? থাকবে লম্বভাবে, থাকবে লম্বভাবে। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা একটা ক্ষেত্রফল আঁকি, যদি এরকম হয়ে থাকে যে একটা ক্ষেত্রফল এরকম ভাবে আঁকলাম, এটা একটা ক্ষেত্রফল টু ডাইনামিক। আমরা ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রফলটি অনেকটা এইরকম ভাবে আছে। আমরা এই ফোনটাকে এভাবে, তুমি বুঝতে পারছো যে এটা প্রস্থ বরাবর আছে। তাহলে এটা যদি এরকম বরাবর থাকে আর এই বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ড হয়তো যাচ্ছে বা এদিক থেকে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা লম্ব বরাবর যাচ্ছে। ওকে, ক্ষেত্রফলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লম্ব বরাবর যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রফলের আবার ভেক্টর যখন চিন্তা করব, তখন ভেক্টরটা আবার কীরকম হবে সেটা পরে আলোচনা করি। একটু ওয়েট করো, নাহলে তুমি তখন গুলিয়ে ফেলবা। আমি ধীরে ধীরে বলার চেষ্টা করি। অর্থাৎ ক্ষেত্রফল যদি এই বরাবর থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রফলের উপর এই বরাবর লম্বভাবে বলরেখাগুলো প্রবেশ করছে। ঠিক আছে, একসঙ্গে এইভাবে বলরেখাগুলো যাচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রফলটাকে ধরে নিচ্ছি এই বরাবর আছে। এই ক্ষেত্রফলের উপর ধর নাও এই দিক থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো এই বরাবর এসে এই ক্ষেত্রফলে প্রবেশ করে এই ক্ষেত্রফল পার হয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে। আশা করি কিছুটা অনুভব করতে পারছো, এই বরাবর চলে যাচ্ছে। ভালো, আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বোঝানোর জন্য অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এই টোটাল, আচ্ছা ক্ষেত্রফলটাকে আরেকটু ভিউটা ঠিক করে নিই। হ্যাঁ, এটা ধরে নিলাম ক্ষেত্রফল। দেখো এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ বা তড়িৎ বলরেখার যে ঘনত্ব বা পরিমাণ, সেটাকে আমরা ই দ্বারা লিখলাম। ই একটি ভেক্টর, ই ভেক্টর লিখলাম। আচ্ছা, এখন মাথায় রাখবা যে এই ই যে পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিমাণ ক্ষেত্রফলকে আমি ধরলাম এখন 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখা যাচ্ছে ই পরিমাণ। তাহলে এখানকার তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে, বলে দিয়েছে যে তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা হলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা যায়। আমি ধরে নিলাম তড়িৎ বলরেখার পরিমাণটা ই, রাশিটাকে ই ধরলাম। তাহলে তড়িৎ ফ্লাক্স যদি ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান ই। তাহলে এই ফাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ভালো, এখন আরেকটা ছোট্ট ব্যাপার আমাকে জেনে নিতে হবে যে এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল তো সব সময় হবে না। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যদি ই পরিমাণ বলরেখা যায়, তাহলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা ই। কিন্তু ক্ষেত্রফল যদি কম বেশি হয়, 1 মিটার স্কোয়ার না হয়ে ধরো এ মিটার স্কোয়ার পরিমাণ ক্ষেত্রফল হলো, তাহলে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে টোটাল কত বলরেখা যাবে? 1 মিটার স্কোয়ারে যদি ই হয়,
তাহলে এ মিটার স্কোয়ার, দ্যাট মিনস এ গুণ বেশি হবে, তখন টোটাল বলরেখার পরিমাণ হবে ই ইন্টু এ। দেখো তোমরা ঐকিক নিয়ম করে অভ্যস্ত, ঐকিক নিয়মে আগে একটা মান থাকে একক মানের জন্য, তখন কিন্তু ভাগ করি, আর এখানে সংজ্ঞাটাই ছিল একক মানের জন্য। তো একক মানের জন্য যদি ই হয় তাহলে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের জন্য হবে ই ইন্টু এ। এখন তাহলে এ মিটার স্কোয়ার যদি ক্ষেত্রফল কোনো জায়গায় হয় তাহলে পরে সেখানে টোটাল ফ্লাক্সের পরিমাণ হবে ই ইন্টু এ। এটাও কখন হবে? যখন লম্ব বরাবর অতিক্রম করবে, ক্ষেত্রফলের সঙ্গে কি বরাবর? লম্ব বরাবর। এই জায়গাতে একটা বড় সড়ো জিনিস স্টাডি করার ব্যাপার চলে আসে। ক্ষেত্রফলও নিজে একটা ভেক্টর। কারণ কি? কারণটা হচ্ছে, তোমাকে যদি আমি এই পাতাটি দেখাই, এই কাগজটি দেখাই, এখানে আমি কিভাবে কি লেকচারগুলো দিব তার একটা নোট করা আছে, তালিকা করা আছে, লেকচারগুলোকে সাজিয়েছি যে এই টপিক দিয়ে 1 নম্বর 2 নম্বর করে লেকচার দিব। এখানে খেয়াল করো যে আমার যদি এই বরাবর পেজটা আছে, তুমি কিন্তু একটু কম দেখতে পাচ্ছ, কারণ এটাকে আমি এই প্রস্থ বরাবর ধরেছি, এই বরাবর ধরেছি তোমার দিকে। তাহলে এই বরাবর যদি বলরেখাগুলো যায়, আরে এই বরাবর যদি বলরেখাগুলো যেতে থাকে, আমার কথা হচ্ছে যে এই বরাবর যখন রেখেছি তখন এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? এই ক্ষেত্রফলটির ডিরেকশন হচ্ছে এর সঙ্গে লম্ব বরাবর। অর্থাৎ এটাকে যদি আমরা এই বরাবর দিই, তোমার দিকে দিই, এই দিকে যদি রাখি, তাহলে এই কাগজটি একটি ক্ষেত্রফল এবং এই কাগজটির ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে এ তলের সঙ্গে লম্ব বরাবর। অর্থাৎ আমরা যে প্যানেল বোর্ডটি দেখছি, এই প্যানেল বোর্ডকে যদি একটি ক্ষেত্রফল ধরি, তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্র ভেক্টর যদি ধরে নিই, তাহলে তার ডিরেকশনটা হচ্ছে তোমার দিকে, এই যে এদিকে। আমরা যদি নিচে যে বসে আছি সিট বেঞ্চ বা টেবিল, এগুলোর যদি ডিরেকশন ধরি, তাহলে এটা এই বরাবর ফ্ল্যাট হয়ে আছে অনুভূমিক তলে, তাহলে তার ডিরেকশন হচ্ছে উপরের দিকে। ঠিক আছে? তাহলে এইটা তুমি চিন্তা করতে পারো যে এইটা এই যে রিমোটের এটা দেখছো, এটাকে তুমি যদি বলো যে এটাকে আমি ক্ষেত্রফল ধরলাম, এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? এখন এই বরাবর থাকলে এই বরাবর ক্ষেত্রফলের ডিরেকশন, এ বরাবর থাকলে এ বরাবর ক্ষেত্রফলের ডিরেকশন, অর্থাৎ এই ক্ষেত্রফল যেদিকে তার সঙ্গে লম্ব বরাবর। তাহলে এটা যদি এরকম কাত হয়ে থাকলে এই কাত অবস্থাতে লম্ব হচ্ছে তার সঙ্গে যেদিকে পড়বে সেই বরাবর ক্ষেত্রফলের ডিরেকশন। এটা যদি নিচের দিকে থাকে তাহলে এদিকে। ঠিক আছে? এটা যদি ধরে নাও এ মুখে থাকে তাহলে তার ডিরেকশনটা এদিকে। অর্থাৎ একটি ক্ষেত্রফল যে তলে পড়ে রয়েছে সে তলের সঙ্গে লম্ব বরাবর হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে আমরা এটাও চিন্তা করব যে ক্ষেত্রফল ভেক্টরটাকে একটু স্টাডি করব। তাহলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ঠিক আছে? ক্ষেত্র ভেক্টরকে এ ভেক্টর নামে ডাকতে পারি। এই ক্ষেত্র ভেক্টরের ব্যাপারটা যখন বুঝে যাবা, তখন তড়িৎ ফ্লাক্সের সমীকরণ আমরা আরেকটু ডিফারেন্ট একটা রূপে লিখব, সেটা তুমি বুঝবা। ক্ষেত্র ভেক্টর কি? তাহলে ক্ষেত্রফল অ্যাজ ইউজুয়ালি স্কেলার, কিন্তু যদি কোনো ক্ষেত্রফলের ঘূর্ণন বা ক্ষেত্রফলের কাত হওয়ার উপরে অন্য আরেকটা রাশি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তো ক্ষেত্রফল নড়ালে চড়ালে কাত হলে ওই রাশি তার উপর যে ডিপেন্ড করছিল তার মান কম বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ডিরেকশন তখন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য তখন এটা হয়ে যাবে একটা ভেক্টরের মতো। তো আমরা এটা একটু দেখি যে এই ক্ষেত্র ভেক্টরটা কীরকম। আমরা যদি ধরে নাও এটা অনুভূমিক একটা তল এঁকেছি, তাহলে অনুভূমিক তলের এই ক্ষেত্রফলটুকু ধরে নিলাম এ, তাহলে তার ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হবে এটার সঙ্গে লম্ব বরাবর। তুমি হয়তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা এই একটি বস্তু দিয়ে দেখি, বস্তুটি যদি এই বরাবর থাকে তাহলে এটা অনুভূমিকভাবে আছে, তাহলে পরে এই অনুভূমিক তলের ক্ষেত্রফলের ডিরেকশনটা এদিকে। অর্থাৎ আমি তুমি যে চেয়ারে বসে আছি বা আমাদের সামনে যে টেবিলটি রয়েছে, এটা যদি অনুভূমিকভাবে এরকম ফ্ল্যাট হয়ে থাকে, তাহলে সেই ফ্ল্যাট টেবিলের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ডিরেকশনটাকে বোঝাতে চাইলাম আমরা উপরের দিকে। অর্থাৎ আমরা যে সামনে প্যানেল বোর্ড দেখছি,
এই প্যানেল বোর্ডটি যদি এই বরাবর ক্ষেত্রটা রয়েছে, তখন তার ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা এই দিকে বের হয়ে আসবে, তোমার দিকে যাবে। ঠিক আছে, তেমনি যদি আমি বলি এটাকে আমি বিভিন্ন কোণে ঘোরাতে পারি, এই একই ক্ষেত্রফল এই বরাবর যখন আছে তখন ক্ষেত্রফলের ডিরেকশন এদিকে, এ বরাবর কাট করেছি তার সঙ্গে লম্ব বরাবর, এ বরাবর রেখেছি তার সঙ্গে লম্ব বরাবর, এ বরাবর রেখেছি তার সঙ্গে লম্ব বরাবর, এটাই হচ্ছে ক্ষেত্রফলের ডিরেকশন। তাহলে একটি ক্ষেত্রফল যে তলে রয়েছে সে তলের লম্ব বরাবরই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে একটি ক্ষেত্রফল যে তলে রয়েছে তার সাথে লম্ব বরাবর ক্ষেত্র ভেক্টরের দিক। কথাটা আগে পরে হয়ে গেল আর কি, কোনো অসুবিধা নাই। তাহলে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ক্ষেত্রফলটি যে তলে রয়েছে তার সঙ্গে লম্ব বরাবর। তাহলে ক্ষেত্রফলটিকে যদি আমরা এইরকম ভাবে চিন্তা করি যে এই বরাবর রয়েছে, এ বরাবর, তাহলে এই ক্ষেত্রফলের পরিমাণ এ আর তার ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তার সঙ্গে লম্ব বরাবর, অর্থাৎ এটা এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এর সঙ্গে এ ভেক্টরটা অলওয়েজ লম্ব বরাবর। হ্যাঁ, তাহলে এটাও তুমি বোঝার কথা যে আমি যদি এইরকম ভাবে একটি চিত্র আঁকি, এই চিত্রটিকে ধরলাম এ বরাবর পড়ে রয়েছে একটা তল আয়নার মতো, তো এই তলের ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা এদিকে ধরলাম, এই তলটাকে জাস্ট একটু কাত করে আঁকি, তুমি খুব ভালো বুঝতে পারবা। এরকম কাত করে দিয়েছি দেখো, তাহলে এই কাত করা অবস্থায় তখন ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা কিরকম হবে? তাহলে এটা যদি আগের এ লেভেল যেদিকে ছিল তার তুলনায় দেখো যে এটাকে আমরা কিন্তু থিটা কোণে কাত করেছি, তাহলে থিটা কোণে যদি কাত করে দিই, সরি পরের দাগগুলো ঠিক হয় নাই, তাহলে আগের এটা এই বরাবর ছিল, এটা মিডিল ছিল, এখন মিডিলটা এই বরাবর আছে। তাহলে এই মিডিলে যে দাগ দিয়েছে তার সঙ্গে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা দেখো 90 ডিগ্রি কোণে, তাহলে এখন যে দাগটা দিয়েছে তার সঙ্গে 90 ডিগ্রি কোণ যদি আঁকি এই বরাবর হবে, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা কাত হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই হলো বিষয়। এই বিষয় থেকে এবার আমরা একটা সূত্রে আসতে পারি যে টোটাল তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই এ কস থিটা, ই এ কস থিটা। কিভাবে আমরা তাহলে এই চিত্রটাকে একটু কাজে লাগাই। ধরো এই চিত্রটিকে এভাবে আঁকলাম, একটি গোলীয় তল বা একটি বৃত্তাকার তল আঁকলাম। এই বৃত্তাকার তলের ধরো এই প্রান্ত দিয়ে তড়িৎ বলরেখা প্রবেশ করছে, আমরা এ কয়টা দাগ দিয়ে যে তড়িৎ বলরেখার টোটাল পরিমাণ সেই পরিমাণটাকে ই বোঝাতে চাইলাম। তাহলে ই পরিমাণ তড়িৎ বলরেখা প্রবেশ করছে, ই পরিমাণ তড়িৎ বলরেখা এদিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, ভালো কথা। এখন এখানে মাথায় রাখবা যে এর ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশনটা কোন দিকে, একটু ডিফারেন্ট কালার দিয়ে যদি দেখাতে চাই, তাহলে ক্ষেত্রফলটা এই বরাবর থাকলে তার সঙ্গে লম্ব বরাবর হচ্ছে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন, তাহলে তার সঙ্গে লম্বটা কিন্তু এই বরাবর, এদিকে হলো এ ভেক্টর। হ্যাঁ, তাহলে এখন তড়িৎ ক্ষেত্র ই বা প্রাবল্য ই আর এর মধ্যেকার কোণ কয় ডিগ্রি? এখন কিন্তু কোণ 0 ডিগ্রি, তাহলে এখানকার থিটা হলো 0 ডিগ্রি। ভালো, যদি 0 ডিগ্রি হয় তাহলে এই অবস্থায় ফাই সমান ই এ কস থিটা, এই সূত্র যদি লিখো তাহলে হবে টোটালে ফাই ইজ ইকুয়াল টু কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান 1, তাহলে হয়ে যাবে ই এ, যেটা তুমি আগের ওই পৃষ্ঠাতে কিন্তু তোমাকে আমি ওটা শিখালাম যে টোটাল এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ই তড়িৎ বলরেখা যদি পার হয়ে যায় তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে?
তড়িৎ ফ্লাক্স হবে ফাই সমান ইএ। মিলে গেল, ভালো কথা। এখানে কোনো ডিরেকশনের বিষয় নাই, এইখানে শুধু একটাই কথা ছিল যে ক্ষেত্রফলের সঙ্গে তড়িৎ বলরেখা লম্ব বরাবর যাবে। ক্ষেত্রফলের সঙ্গে লম্ব বরাবর গেলে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কয় ডিগ্রি কোণ হবে? তখন 0 ডিগ্রি, কারণ ক্ষেত্রফল যে তলে তা থাকে তার সঙ্গে আবার লম্ব বরাবর ক্ষেত্র ভেক্টর। সো ক্ষেত্র ভেক্টর আর এর ডিরেকশন পড়ে যাচ্ছে 0 ডিগ্রি। ভালো, একই পরিমাণ ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্রফলটারে আমি ধরে নাও কাত করে দিয়েছি। ক্ষেত্রফলটা এইরকম করে কাত করে দিলাম, ঠিক আছে? এই ক্ষেত্রফল এবার আমরা কাত করে দিলে কি হবে? তাহলে ক্ষেত্রফল কাত হয়েছে। এটা আগে যে লেভেলে এই যে ডিরেকশনে দেখছিল তার চেয়ে এখন দেখো হয়তো একটা কোণ করে কাত হয়েছে। এর মান একই রয়েছে, আগের পরিমাণই যাচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে আগের পরিমাণে তড়িৎ বলরেখা গেলেও তড়িৎ ফ্লাক্স আর একই পাবা না, কারণ তড়িৎ ফ্লাক্স ই আর এর উপর ডিপেন্ড করে। এখন এর মান কমে যাবে, কারণ এ বেঁকে গেছে। এভাবে করতে করতে এ যদি আরও বেঁকে যায়, তাহলে খেয়াল করো যে এইখানে এই কাগজটির মধ্যে দিয়ে এই পরিমাণ ধরে নাও বলরেখা যাচ্ছিল, 50টা হয়তো বলরেখা এর মধ্যে দিয়ে যাচ্ছে, একরকম ফ্লাক্স পেলে এটাকে কাত করে দিয়েছে, তাহলে পরে আর 50টা হয়তো ধরতে পারছে না, পাশ দিয়ে চলে যাচ্ছে। এটা আরও কাত করলে তাহলে দেখা গেল যে আরও কম হয়তো বলরেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে, আর বাকিগুলো বাইরে দিয়ে চলে যাচ্ছে, তাহলে ফ্লাক্স কমে যাবে। এবং এটাকে যখন একেবারে এরকম করে দিয়েছো, তখন দেখো যে প্রস্থ বরাবর যখন যাচ্ছে তখন কোনো বলরেখায় এ তলকে আর ভেদ করছে না, এ তলের পাশ দিয়ে চলে যাচ্ছে, কারণ এ তল একদমই চিকন, যাকে ইগনোর করতে পারি, এর মধ্যে দিয়ে কোনো বলরেখা না গিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। তখন নিশ্চয় তড়িৎ ফ্লাক্স আর একই রকম পাবা না, তাহলে চেঞ্জ হবে। সেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তাহলে এই অবস্থাতে আমার এখন তড়িৎ বলরেখা এই বরাবর চলে যাচ্ছে। ভালো, সরি দাগগুলো বাইরে দিয়ে দিই, এই বরাবর চলে যাচ্ছে ধরলাম। এইখানে দেখো এই যদি ক্ষেত্রফল হয়, তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশন এখন কোন দিকে? আগে তো এই ক্ষেত্রফল এ বরাবর ছিল, ডিরেকশন দিকে ছিল। এখন ক্ষেত্রফল এরকম কাত হয়েছে, তাহলে এটার সঙ্গে যদি এটা থিটা কোণে কাত হয়, তাহলে ক্ষেত্র ডিরেকশন বা ক্ষেত্রফলের যে দিকটা সেটারও কোণটা হয়ে যাবে থিটা কোণে কাত। তাহলে আগের তুলনায় এ দাগটা যদি থিটা কোণে কাত হয়, তাহলে ক্ষেত্র ভেক্টরের দিকটাও থিটা কোণে কাত হয়ে যাবে। এখন এর মান ঠিক আছে, এর মানটা কাত হয়ে এদিকে গেলে তার অনুভূমিক বরাবর উপাংশটা কত? তাহলে তার অনুভূমিক বরাবর উপাংশটা হবে এটা যদি এ হয়, তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি বরাবর উপাংশটা হবে এ, ভূমি বরাবর উপাংশটা হবে এ কস থিটা। ওকে, তাহলে টোটাল এবারে তুমি যদি বলো যে আমার ইলেকট্রিক ফিল্ডের মান ই, আর যে বরাবর ক্ষেত্রফল আমি বিবেচনা করছি সে টোটাল ক্ষেত্রফলটুকু হচ্ছে এ কস থিটা, তাহলে এগেন ফাই সমান সমান হবে ই ইন্টু এ কস থিটা। অর্থাৎ সব মিলি এটা একটা ফাইনাল ফর্মুলা, ই এ কস থিটা। কারণ আমরা জানি দুটোই ভেক্টর, ক্ষেত্রফলও ভেক্টর, ইও ভেক্টর। তাহলে ক্ষেত্রফল আর ই যদি দুটোই ভেক্টর হয়, তাদের সঙ্গে কস থিটা গুণ আছে। আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটার মতো এটাকে ক্লোজ করলে আমরা তাহলে লিখতে পারি যে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এ, ই ডট এ। তাহলে দুটো ভেক্টর রাশির ডট গুণফল স্কেলার হয়, তাহলে তড়িৎ ফ্লাক্স স্কেলার, কিন্তু তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য এটাও ভেক্টর, আবার ক্ষেত্র ভেক্টর এটাও হচ্ছে ভেক্টর। এ হলো ফাইনালি ফর্মুলা। এবং এখান থেকে তুমি তাহলে খুব সহজেই থিওরিটাকে আরেকটু এগিয়ে নিয়ে বলতে পারি যে যদি ভাই এই ক্ষেত্রফলটা কাট করতে করতে একদমই এ বরাবর নিতাম, তাহলে এই বরাবর যদি ক্ষেত্রফল নিতাম তাহলে পরে ক্ষেত্রফলের ডিরেকশনটা এই বরাবর যেত, অর্থাৎ কোণের মান 90 ডিগ্রি হতো। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড এই বরাবরই রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডগুলো আগের মতোই রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রফল যেটা সেই ক্ষেত্রফলকে আমি এইভাবে এঁকেছি।
তাহলে ক্ষেত্রফলটা আমি এভাবে দিয়েছি। তাহলে ক্ষেত্রফলের ভেক্টর যেটা তার ডিরেকশনটা উপরের দিকে, তাহলে ই এ ডিরেকশানে আর ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা তার সঙ্গে 90 ডিগ্রি কোণে। তাহলে ই এর সঙ্গে কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি, তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে তখন ফ্লাক্সের মান কত? তখন ফ্লাক্সের মানের ব্যাপারটা তুমি সহজে তাহলে এই সমীকরণ থেকে দেখে নিতে পারছো। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই এ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান আমরা জানি 0, দ্যাট মিনস তখন তড়িৎ ফ্লাক্সের মানও 0। তাহলে তড়িৎ ফ্লাক্সের মান 0 থেকে ই এ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে ই এ কয় ডিগ্রি কোণে? যখন 0 ডিগ্রি কোণে থাকবে। 0 ডিগ্রি কোণ কার কার মধ্যে? ই ভেক্টর আর এ ভেক্টর, ক্ষেত্রফলের সঙ্গে না বলিনি, ক্ষেত্র ভেক্টরের সঙ্গে, ঠিক আছে। আবার এটাও দেখো, ক্ষেত্রফল এই বরাবর কিন্তু ক্ষেত্র ভেক্টর উপরের দিকে, তখন 90 ডিগ্রি কোণ। এটা ভালো মতো মাথায় রাখবা। ওকে, এ হচ্ছে আমরা তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে বিস্তারিত এটা রূপ। এবার গাণিতিক প্রবলেমগুলো যা আসবে এখান থেকে তুমি আশা করি পারবা।